নমস্কার। বারাসাত কাল্পিকের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। হিমাদ্রিদাকে ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। তো আজকে স্পিচ অন প্রসেসের আজকের দ্বিতীয় দফা। আজকের বিষয় হচ্ছে জার্নি অফ এ প্লে রাইট। হিমাদ্রিদা একজন নাট্যকার, প্লে রাইট। তো হিমাদ্রিদা মূলত কাঁচরাপাড়ায় থাকেন এবং ওখান থেকেই কাজটা শুরু করেছিলেন, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, এবং তার পরবর্তী সময় কলকাতায় বিভিন্ন দল এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তো হিমাদ্রিদার কাছে আমি আজকে সরাসরি চলে যাব। হিমাদ্রিদা তার বক্তব্য আমাদের কাছে জানাবেন যে এই জার্নিটা কী, আসলে প্লে রাইটের জার্নিটা কী, এবং প্লে রাইট যেহেতু আমাদের জেনারেশনে অন্তত নাট্যকারের সংখ্যা খুবই কম, তো এবং কেউ লিখতেও চায় না, জানি না কেন, কি বৃত্তান্ত, কিন্তু লেখাটা প্রয়োজন এবং এইটা আমাদের কাছে খুব প্রয়োজনীয় একটা জিনিস। যারা অন্তত থিয়েটার করি, থিয়েটার নয় শুধুমাত্র, যে কোনো এরকম জাতীয় শিল্পকর্মের সঙ্গে যারা যুক্ত আছি কিংবা আছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয় যে একজন নাট্যকার যেমন নির্দেশক, যেমন অভিনেতা, তেমন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাট্যকার। তো হিমাদ্রিদা, তো তুমি তোমার জায়গা থেকে শুরু করো। আমি আমার কথাই বলতে পারি। একজন নাটককার কিভাবে সে নাটক লিখতে শুরু করে বা এই তাগিদটা কেন অনুভব করে, এটা যে কোনো থিওরি, যারা নাটক লেখেন, নাটক লেখা সংক্রান্ত যত রকমের থিওরি আছে এখনো অবধি, মানে সেটা প্রাচ্য এবং পাশ্চাত্যের, সেই সমস্ত থিওরিকে যদি আমরা অবজার্ভ করি, আমরা দেখি, তাহলে দেখব যে তারা সকলেই নাটককারের টাস্ক বা তার কি কাজ, সেটাকে নানা রকমভাবে তারা এঁকেছেন তাদের মতো করে। সেখানে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে সমাজ বদলের সাথে সাথে বদলেও এসছে, কিন্তু মূল বিষয়টা মোটামুটি এক থেকেছে। সেই তাগিদটা মূলত অনুভব করি আমরা যে সমাজ জীবনে বেড়ে উঠি, যে চারপাশে যে প্রতিবেশের মধ্যে আমাদের চর্চা চলে জীবনের, সেইখানে এই সমস্ত কিছুকে দেখতে দেখতে ভেতরে অনেকগুলো প্রশ্ন জাগে, অনেকগুলো অবস্থার মধ্য দিয়ে আমরা যাই আমাদের বেড়ে ওঠার মধ্যে। শৈশব থেকে এই বেড়ে ওঠাগুলোকে নানা রকম হ্যাপেনিংস থাকে তার মধ্যে, এমন জিনিস যেটা হয়তো বেড়ে উঠতে উঠতে আমরা প্রথম পাই বা আমরা প্রথম অভিজ্ঞতা করি। এই যে প্রথম অভিজ্ঞতা করছি, এই অভিজ্ঞতাটা যদি মনের ভেতরে প্রচণ্ড রকমভাবে একটা শকিং কোনো ইমপ্রেশন তৈরি করে, কিংবা যদি সেটা কোনো একটা মানে অচেনা আনন্দ বা একটা অচেনা কোয়েশ্চেন তার মধ্যে তৈরি করে, তখন স্বাভাবিকভাবেই সেটাকে নিয়ে ভাবতে ভাবতে কেউ, যে কোনো একা পার্সন, মানে যে অ্যালোন, যে অনেকটা একা, সে সেরকম নিজের একটি লেখালেখির জগতে প্রবেশ করে। অনেকে কবিতা লেখেন, কবিতা লিখতে লিখতে নাটক লিখতে শুরু করেন, এরকম উদাহরণ স্পষ্টতই প্রচুর আছে। আর সমস্ত ধরনের লেখকরা, সেটা পাশ্চাত্যে প্রাচ্যেও, তারা অনেকেই চেষ্টা করেছেন নাটক লেখার, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রাচ্যে নাটক লেখার একটা দীর্ঘ ঐতিহ্য বা নাটককারদের একটা দীর্ঘ ঐতিহ্য থাকলেও সেটা সময়ের খাতিরে, সময়ের কালে এসে একটা দুবিধার মধ্যে পড়েছে, একটা যে নাটক লিখে কি হবে, নাটক লিখবো কেন, ইত্যাদি ইত্যাদি। নাটক লিখলে কি কি অসুবিধে হতে পারে, নাটক লিখলে কি কি সুবিধা হতে পারে। অসুবিধে হতে পারে, নাটকে অনেক জরুরি প্রশ্ন প্রবর্তন করলে, তুলে ধরলে, তার জন্য নানা রকম সামাজিক অবস্থার মধ্যে আমরা জানি, তাতে আমাদের তার মুখোমুখি হতে হয় যে কেন এটা লিখেছেন, কেন এরকমটা লিখেছেন, বা কেন এই ক্রিটিক্যাল অ্যানালিসিসটা এটার মধ্যে থাকলো। সব মানুষকে সব কিছু বোঝানো যায় না। এটা একেবারেই একজন ব্যক্তির তার নিজের ভিক্ষা সমাজকে দেখবার ক্ষেত্রে, এবং সেই ভিক্ষাটা থেকে সে লেখার পরে সেই নাটকটি মৌলিকভাবে যদি ধরি, তারপর সেই নাটকটি এবার আসে থিয়েটার প্রসেসের মধ্যে। মানে একটি থিয়েটার দল বা কোম্পানি বা কেউ সেটাকে সেই নাটকটা পড়েন এবং তারা সেই নাটকটার পাঠ করেন। দলের ঘরে তার একটা পাঠ হয়, একটা পাঠ অনুশীলন চলে, তার ভেতর থেকে আস্তে আস্তে তার থিয়েটার বা নাট্যটি গড়ে উঠতে শুরু করে।
অ্যারিস্টটল যেরকম নাটকের ক্ষেত্রে আমরা অ্যারিস্টটলের কথা বলছি, তিনি অ্যাকশনকে ক্যারেক্টারের থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। অ্যাকশনকে, যে অনেক সময় ক্যারেক্টারের নানা রকম যে বিক্ষেপ আছে এবং যে ডায়ালগস থাকে, সেই ডায়ালগসগুলো ছাড়াও অনেক মানে অ্যাকশন সেটাকে তৈরি করতে, অডিয়েন্সের সামনে সেটাকে বুঝিয়ে তোলবার জন্য অনেক বেশি সহযোগিতাপূর্ণ অবস্থান নেয় বলে অ্যারিস্টটল মনে করতেন। অনেকে আবার ক্যারেক্টারকে তার সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, তার সাইকোলজিক্যাল জায়গাকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, ক্যারেক্টারের আরও ভেতরের ডিফিকাল্টিসগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছেন। এই নানা রকমভাবে চরিত্র নির্মাণও এই আসলেই সমাজ থেকে উঠে আসে। অ্যাবসার্ড থিয়েটারের একটা ধারণা এসছে, যেখানে আমাদের চারপাশে এই যে ঘটনাগুলো আমার কাছে মনে হয় যে যেন একটা সুর অসঙ্গতি আছে এর মধ্যে, যে কি যেন ঠিক ঘটছে না। ঠিক যেরকমভাবে ঘটে ওঠা ওই বুড়ি একজন, তাকে দেখছি কলতলায় রোজ এসে বাসন মাজে, আবার সে চলে যায়, মাঝে মধ্যে হাসে, কারোর সাথে আপন মনে কথা বলে, এই ধরনের চরিত্র তো নাটকে আসে। এই ধরনের চরিত্রের ব্যাখ্যা সমাজের সাধারণ যে মানুষ, আমাদের যারা অডিয়েন্স, তাদের কাছে ঠিক থাকে না। নাটককারের প্রয়োজন হয় তখনই যখন সে ওই ব্যাখ্যাটা তার মতো করে খোঁজার চেষ্টা করেন। তো হিমাদ্রি, আমার বিষয় হচ্ছে গিয়ে তোমাকে একদম একদম প্রাথমিকভাবে একটা জায়গা জিজ্ঞেস করি যে অভিনয় তুমি করতে, নির্দেশনাও দিয়েছো একটা দুটো, এবং ওয়ার্কশপ করিয়েছো বহু, কিন্তু মানে প্লে রাইট হিসাবে মানে তোমার যে জার্নিটা, এটা একটা আসলে অভিনয় করতে গেলে আমার সহ অভিনেতা দরকার হয়, নাও হতে পারে, কিন্তু থিয়েটার যখন আমি গড়ে তুলি তখন আমার আসলেই অনেককে দরকার হয়। মানে তখন একজন নাটককারকেও দরকার হয়, একজন অভিনেতাকে দরকার হয়, একজন ডিরেক্টরকে দরকার হয়, নানা ধরনের ডিজাইনার, আলোর বা লাইটের, যাই বলি, মিউজিকের, সমস্ত অনেকগুলো পোর্শন আছে, বিভাগ আছে, সেগুলো নিয়ে গড়ে ওঠে। কিন্তু লেখালেখির কাজটা একেবারে নিজে করা যায়, মানে নিজের ঘরে বসে নিজের কোনো একটা চৌখুপির ভেতর নিজেকে একাগ্র করে সেই কাজ করা যায়। কিন্তু করা গেলে পরেও যেটা মুশকিলের বিষয় সেটা হচ্ছে যে আসলে কিন্তু তখন আপাত অর্থে আমি একা, কিন্তু আসলে কিন্তু ওই সমস্ত চরিত্র, তার নানা যে টালবাহানা, তাদেরকে লিখতে গেলে তারা নানা রকমের যে একটা খেলা খেলে ভেতরে, যে না আমাকে এইভাবে রেখো, না আমাকে এইভাবে রেখো, তারা আর্জি জানায়। এই যে তাদের আর্জির সাথে একটা কথোপকথন তৈরি হয়, একটা ডায়লগ প্রাথমিকভাবে তৈরি হয়। এই যে অচেনা মানুষগুলো যাদের চিনি না, বিভিন্ন চরিত্র, রাম, শ্যাম, যদু, মধু, এই রাম, শ্যাম, যদু, মধু, এদের কাউকে আমি ঠিক চিনি না, আবার এদের কিছুটা অবয়ব আমার সমাজ জীবন থেকে দেখা আছে। এবার তাদের নামকরণের ক্ষেত্রটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন এই নামকরণ রাখা হচ্ছে? নামকরণটা সবসময় ভাইটাল না হলেও অনেক সময় খুব ভাইটাল একটি জায়গা বহন করে, মানে নাটক লেখার ক্ষেত্রে। এবার সেই নামকরণের ভেতরেও তো একটা সিক্রেট থাকে। আমাদের সকলের নামকে কিন্তু আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াতে হয়। আমার নাম হিমাদ্রি, তোর নাম দেবব্রত, এইগুলোর একটা কিন্তু ভার আছে, চাপ আছে। এই চাপগুলো সমাজই চাপিয়ে দেয়। আমরা জন্মে এই নামের যে এত চাপ থাকবে এগুলো জানতাম না, কিন্তু এই চাপগুলো আমাদেরকে দৈনন্দিন স্থিতাবস্থার মধ্যে চলাফেরা করতে গিয়ে বহন করতে হয়। স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় দরকার হয়। তো এই সমস্ত কিছু দিয়ে আমাদের একটা আইডেন্টিটি তৈরি হয়। সেরকমই নাটকেও যে চরিত্রগুলো আসে তাদেরও নামকরণের ওই একই রকম একটি আইডেন্টিটির ব্যাপার থাকে। এবার তারা নানা রকমের কথাবার্তা বলতে থাকে, ফলত আমি আপাত অর্থে একা একা কাজটি করতে পারি, কোথাও বসে লিখতে পারি, কিন্তু ওই চরিত্রগুলো কিন্তু তখন চারপাশে থাকে। মানে সেই অর্থে কিন্তু বলতে গেলে খুব একটা একা থাকার জায়গা নেই। হয়তো ওরা ফিজিক্যালি তখন ওই মুহূর্তে উপস্থিত নেই, কিন্তু মানে লেখার জগতের মধ্যে কিন্তু তাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল সব রকম অবস্থানই কিন্তু থেকে যায়। তো হিমাদ্রি, তুমি তো মানে তুমি ভালো কবিতা লিখতে, মানে লেখো এখন, তো মানে তোমাকে কিভাবে সহযোগিতা করেছে এরকম কবিতা কিংবা এরকম পড়াশুনো, কিভাবে সহযোগিতা করেছে? মানে আমার মূল বক্তব্য হচ্ছে, যেহেতু আমাদের জেনারেশনে, অন্তত তুমি লক্ষ্য করবে যে আমাদের জেনারেশনে খুব একটা বেশি নাট্যকার নেই। তো আমার প্রয়োজন হচ্ছে যে অন্তত তাড়িত করা, যে কি জার্নিটা কি, আসলে জার্নিটা কি। তো এই জার্নিটা আমার খুব প্রয়োজনীয় এবং আমি আমার সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। যেহেতু তোমার সঙ্গে সখ্যতা সে বহু আগে হলেও 2015 যেহেতু আমরা প্রোডাকশনটা করি, টয় থেকে শুরু, এবং আমি যখন নবরণ ভট্টাচার্যকে
নিয়ে যাই তোমার কাছে, ওই একটি গল্প, ছোট্ট একটি গল্প। এবং আমাদের মনে আছে যে আমরা পুরো টালিগঞ্জের অনেকটা অংশ প্রায় হেঁটে 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 একটা জার্নি করেছি। এবং তারপরে তুমি একদিনে ওই প্রোডাকশনটা নামিয়েছিলে, মানে সেটা তোমার মধ্যে কিভাবে কাজ করেছে এইটা আমার খুব প্রয়োজনীয়, যে একদিনে মানে কি, কেন, কিভাবে। মানে হয়তো লিখেছি একদিনে, কিন্তু ও গড়ে ওঠে আসলে অনেকগুলো দিন ধরে। আসলে তুই যখন টয় লেখার জন্য নিয়ে আসিসনি তখনও হয়তো টয় ছিল। আমি বলতে চাইছি এটা একটা সামগ্রিক ব্যাপার, মানে এরা থেকেই যায়। এবার ওইটাই হচ্ছে নাটককারের প্রসেস, যে সে কবিতা লেখার মধ্য দিয়ে হোক, অন্যান্য কিছুর অবজারভেশন করার মধ্য দিয়ে হোক, সে পেন্টিং দেখতে পারে, সব কিছুই, সমস্ত কিছু, এবং জীবনের চারপাশে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলোকে দেখে সে বুধ হয়ে থাকে। এবার বুধ হয়ে সে একজন মাছ ধরছে, তার সাথে বুধ হয়ে ওটাকে দেখতে পারে, কিন্তু ওই গোটা অ্যাক্টিভিটিগুলো ফলো করা, তার অ্যাকশনগুলো ফলো করা, তার মাঝখানে চিন্তাগুলো ফলো করা, সে কেন একটা ফেলিওরে সে কিভাবে রিয়াক্ট করে, একটা ছোট সাকসেসে সে কিরকম তৃপ্তি পায়, আবার একটা আদর ভালোবাসায় একটা মানুষ কিরকম ভাবে বাংময় হয়ে ওঠে, এই সমস্ত কিছু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। এইগুলো যখন এই ব্যথী হব আমি এর সাথে, বা একটা সমমর্মী হব, এমপ্যাথেটিক্যাল জায়গা থেকে যখন আমি এইটাকে খুঁজবো, তখনই আমার মধ্যে প্রথমেই তাড়না আসবে। আমার ক্ষেত্রে এটা ঘটেছিল প্রায় কবিতা লেখার আগেই। মানে আমি খেলার ছলে ছোটবেলায় স্কুলে যেরকম ভাবে সামার ভ্যাকেশনে নাটক হতো বা ইত্যাদি, সেই সময় আমার খুব মনে পড়ে, ওটাই আমার নাটক প্রথম লেখা। সেটা হচ্ছে যে আমার জুতো প্রায় নষ্ট হয়ে যেত, দাদার জুতো পরে আমাকে স্কুলে যেতে হতো, ভেতরে কাগজ টাগজ তুলো ফুলো ভরে, তো বড় জুতো ছিল, তো আমি উল্টে ওটা নিয়ে দুষ্টুমি করতে গিয়ে আরো ওটা ছিঁড়ে ফিরে যেত, এতবার ছিঁড়ে গেছে। আমাদের ওখানে যে একটি কাকু, সে এখনো বসে, তার কাছে ওটা সারাতে নিয়ে যেতাম। তো সে এক সময় আমাকে বললো একদিন যে এটা আর আমি সারিয়ে দিতে পারবো না, এটার আর কোনো জায়গাই নেই আর কি সেলাই টেলাই করার। তো সেই দিন ওর মুখটা দেখে আমার প্রথম মনে হয়েছিল যে এটা প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং আমি খুব অত্যাচার করেছি হয়তো। এবং আমাদের বাংলার ম্যাডাম ছিল তৎকালীন স্কুলে, রূপালী ম্যাডাম, আমার মনে আছে সেই ম্যাডাম আমাকে খুব ওই নাটকটা আমি তারপরে লিখেছিলাম তাকে নিয়ে, তো সেটা সে আমাদের সামার ভ্যাকেশনে করতে বলে। আমরা 3 জন বন্ধু মিলে একটা প্লট ঠিক করে ওটার অভিনয় করি। তারপর উনি আমাকে বলেন যে তুমি আরেকটা নাটক লেখো, তখন আমি আরেকটি নাটক লেখার চেষ্টা করি। এরকম ভাবে ব্যাপারটা ছিল। তারপর কবিতা এসে পড়ে, তারপর দীর্ঘক্ষণ কবিতা থাকে, আমি অভিনয় শুরু করি, কবিতা চলতে থাকে। এবার কবিতাতেও যা হয়, কবিতা সরল বা নাটক লেখা সরল করা, সহজ করা, মানুষের বোঝার জন্য করে তোলা, এটা খুব কঠিন কাজ, এটা আমি বুঝেছি। এটা প্রথম দিকে আমি আমার ভেতরে যে জটিলতাগুলো সমাজ জীবনে দেখে ধরতে পারছি না, সেগুলোকে নানা রকম শব্দে ব্যাখ্যা করবার চেষ্টা করছিলাম। শব্দে ব্যাখ্যা করতে করতে যখন শব্দ কম পড়ে যাচ্ছে, যখন আর শব্দ পাচ্ছি না, তখন এক ধরনের নৈশব্দ এসে ধরছে, তখন আসলে পেকে উঠছে ব্যাপারটা ভেতরে ভেতরে। তখন আসলে ওই নাটক লেখার যে জার্নিটা, সেটা কনসাস হচ্ছে অনেকটা। তখন আমি বুঝতে পারছি এটা আরেকটু নিবিড় কাজ, এটার জন্য একটা আলাদা প্রসেসে আমাকে থাকতে হয়। আমি আমার মতো করে এই প্রসেসে থাকতে গিয়ে বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হয়, বিভিন্ন স্পেসে তাকে মানে ড্রাইভ করতে হয়, নিজেকে চালিয়ে নিয়ে বেড়াতে হয়। এই চালিয়ে নিয়ে বেড়াতে 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 নানা ধরনের রং, লেয়ার, চরিত্র, তাদের নানা কিছু। একটা দোকানদার, সে দোকানে খদ্দের এসছে, 4টে জিনিস বিক্রি করছে, একটা বড় ইঁদুর তার দোকানের উপর থেকে লাফিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্যটা আপাতত একটা দৃশ্য, যে দৃশ্যটা আমাদের এখানে অনেক মানুষ ফেস করেন, দেখেন, কিন্তু এর ভেতরে আর কি কি লেয়ার আছে, ওই ইঁদুরটি তার সারা জীবনের কর্মকাণ্ডের মধ্যে কিভাবে অবস্থান করছে, এইভাবে আসলে একটা চরিত্রের ভেতরের আরও কতগুলো সন্নিবেশনের মধ্য দিয়ে সে আর শুধুমাত্র অমল বা শুধুমাত্র কোনো একটা নামে থাকে না। তখন সে আমাদের একটা সময়কে রিপ্রেজেন্ট করতে শুরু করে, আমাদের একটা টাইমকে রিপ্রেজেন্ট করতে শুরু করে, একটা ডিকেডকে রিপ্রেজেন্ট করতে শুরু করে, তার সামাজিক অবস্থান, তার সংঘর্ষকে, তার ক্লাইমেটকে সে রিপ্রেজেন্ট করতে শুরু করে। এইগুলো যখন আস্তে আস্তে ধরা যায়, তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে। তখন এটা মনে হয় যে এই ইন্টারেস্টিং কাজটা আসলে এতটাই মানে ঘুরে 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 করতে হয়, কিন্তু লেখাটা তো এরকম ঘুরে ঘুরে করা যায় না, একটা জায়গায় বসে লিখতে হয়। ওই জন্য লেখার দিনটা হয়তো এই সবগুলো সংগ্রহ হয়ে এরা ভেতরে তৈরি হয়ে পেকে তারপর একদিনে বা কখনো 2 দিনে, কখনো আরো বেশি দিনও লাগতে পারে। সেটা কি নাটক লিখছি তার উপর নির্ভর করবে অনেকটা।
সেরকমভাবে ব্যাপারটা আর কি তখন মানে তৈরি হয়। হ্যাঁ, মানে ধরো কি লিখছো, মানে ধরো সাইকোলজিক্যাল ড্রামা তোমার বেশি লেখা, মানে আমার দেখা যতগুলো নাটক ম্যাক্সিমামই ধরো কিছুদিন আগে আমি দেখেছি কিউমুলোনিম্বাস। তো কিউমুলোনিম্বাস তোমার যে জার্নি তুমি বলেছো যে অনেক দিন আগে তোমার লেখা, মানে ইউনিভার্সিটি হ্যাঁ। তে যখন পড়তে তখন তুমি লিখেছো, কিন্তু পরবর্তী সময় আমি যখনই দেখেছি, মানে আমার ক্ষেত্রেও আমি যখনই কাজ করতে গেছি এবং মানে সাইকোলজিক্যাল ড্রামার ক্ষেত্রে তোমার প্রভাব বেশি, মানে এই ক্ষেত্রে মানে পূর্বেকার কোনো কারোর কি সহযোগিতা তোমার মধ্যে ছিল, কিংবা তোমার দেখাটা কেমন আর কি, যেহেতু এই তুমি সাইকোলজি নিয়ে কাজ করছো এবং আমার হয়তো এটাকে নিয়ে ডিল করতে ভালো লেগেছে থেকে বলবো এটা ওরকম ঠিক প্লেজার স্টেটমেন্ট নয়, যে মানে এটা অনেক সময় লোকে তো ব্যথাকেও আনন্দ পায়, মানে এটা তো আছেই, মানে তো ওই যে ইঁদুর এবং দোকানদারের গল্প বলছিলাম, ওর যে ফাটছে সংগ্রামে, মানে যখন এলটির তুমি ইয়ে করছো নাকি ম্যাকবেথ, তো আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথ, তো ওইখানেও যে তুমি মানে যদিও 3-4টে নিয়ে করা, কিন্তু তোমার প্রভাব বেশি ছিল, এবং তুমি যে কবিতার মতো করে যে জটিল তত্ত্ব এবং তথ্যগুলো তুমি পুঞ্জীভূত করেছো ওইখানে, সেই ক্ষেত্রে তোমার মানে ওইখানে একটা জার্নি ছিল, সেই জার্নিটা ওইটা একটা মজাদার জার্নি ছিল, ডিফারেন্ট, যেখানে আমি ঘরে বসে নিজে নাটকটা লিখে মানে ওটাকে তৈরি করছিলাম না। ওখানে মূলত ওরা প্রথমে নানা রকম ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করছিল, ফিজিক্যালি এক একটা সিনকে ধরে, হ্যাঁ, যেমন ড্যাগার সিন ওরা তৈরি করছিল, তো ওই এক একটা ম্যাকবেথের এক একটা সিনকে ধরে ওরা কাজ করছিল। ওই সিনগুলো ওরা যেভাবে তার ফিজিক্যালিটিস নির্মাণ করছিল, তার একটা চিত্র তৈরি করছিল, যেটা ওই স্পেসের মধ্যে জঙ্গলের ভেতরে তৈরি হচ্ছিল 7-8 দিন ধরে, তখন ওরা যেটা করছিল আমি সেখান থেকেই আসলে ওই মানে খুঁজছিলাম যে ওদের ওটার যে রিফ্লেকশন, সেটাকে আমি একজন দর্শক হিসেবে এবং একজন মানে সেখানে লেখার জায়গা থেকে একটা কনসিয়াসনেস ছিল, তার থেকে পার্টিসিপেশন করছিলাম। ওটা খুব মজাদার একটা পার্টিসিপেশন ছিল। তারপর আমি সিনগুলো লিখতে চলে গেছিলাম ওর ভেতরের আরো জঙ্গলে হেঁটে হেঁটে, কখনো কোনো একটা জায়গাকে লিখছি, এবং এই জার্নিটা একটা খুব মজাদার ছিল, যে ওরাই আসলে কিন্তু ওই লেখাটা তৈরি করেছে, আমি শুধুমাত্র যেন ওইটাকে ফলো করেছি থ্রু ওয়ার্ডস, থ্রু সেন্টেন্স বা তার পয়েটিক্স, তার ইত্যাদির মধ্য দিয়ে। আসলে ওরাই কিন্তু আমার কাছে সমস্যাটা তৈরি করে দেখাচ্ছিল, যে সমস্যাটা ঠিক কি, সমস্যাটা কিরকম। এবং আমার তখন মনে হলো এই ক্ষেত্রে অন্তত বাইরে থেকে আগে কিছু লেখার থেকে অনেক বেশি দরকার হবে। 2-1টা ব্যতিক্রম জায়গা হয়েছে যেখানে হয়তো আমি লেখাটা তৈরি করেছি এবং ওই কাজটা একসাথে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে ওরা আগে একটা কোনো ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, তারপর আমি ওখান থেকে একটা রিয়াকশন নিয়ে আমি ওর রিফ্লেকশনটাকে রাখবার চেষ্টা করেছি। তো ওটাও একটা খুব মজাদার প্রসেস, মানে অ্যাকচুয়ালি কিন্তু এইটাই ঘটে, মানে যখন আমি ঘুরে বেড়াই তখন এই যে এই চরিত্রগুলো আমার বাড়িতে, চারপাশে, বন্ধু বান্ধবদের বিভিন্ন আড্ডায়, চায়ের দোকানে, ঠেকে, গঙ্গার পাড়ে, হ্যাঁ, কোনো সেটা মানে কোনো শপের ভেতরে শপিং করছে আরো 4টে লোক, আমিও গেছি শপিংয়ে, আমি ওই লোকগুলোকে দেখছি যে কি করে সে দর করছে। এটা একজন অ্যাক্টরেরও কাজে লাগে, খুব প্রচন্ড কাজে লাগে। মানে এবারে এই অবজারভেশন শব্দটা তো আমরা অনেক আগে পাই, কিন্তু এই শব্দটার মাহাত্ম্য বুঝতে বা কি করে অবজার্ভ করবো, তার বাইরেটা নকল করলে শুধু হবে না, যে একজন কার্পেন্টার এইভাবে চেরাই করছে, এইটা শুধু না, ওর মনে তখন কি চলছে, ওইভাবে ওই সাইকোলজি তখন ডেভেলপ করতে থাকে। ওই সমব্যথার কথা বলছিলাম, ওর মনের ভেতর তখন ঢুকে যায়, ওর মনের মানুষটি হয়ে যেতে হয়, হয়ে যাওয়ার পর ওর ভেতর কি কি কথা আসে। যেটা সমস্যা হয় অনেক ক্ষেত্রে, সেটা আমরা একটা আরবান ল্যাঙ্গুয়েজে কথা বলি, অ্যাকচুয়ালি ওরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সবসময় সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা তুলতে গেলে সেটা একটা বিকৃতিও হয়, যেহেতু আমার জাপানের মধ্যে ওটা নেই। আবার আরবান ল্যাঙ্গুয়েজে পুরো ওই ব্যাপারটাকে তুলে আনতে গেলে যেটা হয়, সেটা ওর থেকে অনেক দূরত্বে চলে যায়। ফলত যার জন্য নাটকটা, যাকে নিয়ে চরিত্রটা লেখা, সে অনেক সময় আসলে এই রিফ্লেকশনটার থেকে অনেক দূরে থেকে যায়। থিয়েটারের কারণেও সেটা অনেক সময় সে দূরে থেকে যায়। আবার যখন থিয়েটারটা তাদের ওখানে হয়, কোনো একটা মসলন্দপুরে হচ্ছে বা কোথাও এরকম কোনো ডেনে কোনো জায়গায় ঢুকে গিয়ে গ্রামের ভেতরে কোথাও হচ্ছে, তখন কিন্তু ওরা ওদের মতো এই চরিত্রগুলোকে দেখে ওরা হাসে, ওরা মজা পায়, এবং মানে ওরা খুব গম্ভীর হয়ে দেখে না। কিন্তু গম্ভীর হয়ে যায় হচ্ছে যখন আমরা নিজেদের অবস্থানটা আসলে খুব গম্ভীর, আমাদের অবস্থানটা খুব গম্ভীর, আমরা তারপরে
আজকের আর্থসামাজিক অবস্থায় হাসি। বিভিন্ন মেট্রোপলিটন সিটির যদি খবর নেওয়া যায়, ওখানকার অ্যাক্টররা যারা প্রসেস করে তারা সবাই বলবে 4-5টা প্রায় নকল একটা বিস্বাদে ভরে গেছে। এই নকল নবিশিটা মানুষ টের পায়, তাকে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়েই একটা বাসে উঠতে হয়, একটা ট্রেনে চাপতে হয়, একটা গাড়িতে গিয়ে তেল ভরতে হয়, ইত্যাদি কিছু করতে হয়। কিন্তু অনেক জায়গায় আবার কিছু সজীব বাতাসও পাওয়া যায়। সেই সজীবতা নকল, এই দুটোর যে দ্বন্দ্ব মানব জীবনের মধ্যে এই মুহূর্তে রয়েছে, এই দুটো দ্বন্দ্বই যেন আমাদেরকে টের পাওয়া যে কেন এরা এরকম, কেন ওরা ওরকম। এই 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 একটা বিষয় তখন কাজ করে এই চরিত্র তৈরি করবার ক্ষেত্রে গিয়ে। এই দ্বন্দ্ব বা ডায়ালেক্ট এর একটা তাই বিরাট অবস্থান আছে, মানে এই একটা বিরাট, এইবার এটা স্ববিরোধী জায়গা অনেক সময় হয়। যে আমি যেটা নিয়ে কথা বলছি, আমি চাই যে ওরকম একটা জীবন হোক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই জীবনটাকে নিজে যাপনে আনতে পারছি না। এবার তখন ওটা একটা নিজের ভেতরে একটা হিন্ট করে যে এই চরিত্রটা লিখলাম, এই চরিত্রটার যাপনের তো আমি তার থেকে প্রিভিলেজ ক্লাসে বিলং করি। আমি একজন, এই যে কেউ একজন শ্রমিক সারাদিন খাটছে, তার একটা কাহিনী লিখতে চাইছি, কিন্তু আমি লিখছি শহরে একটা কোনো ঘরের ভেতরে বসে, সুন্দর, সেখানে লেখার টেবিল আছে, লেখার সরঞ্জাম আছে, তার মধ্যে যখন লিখছি ওইটুকু সময় প্রসেস চালানোর সময় আমি তার ভেতরে এন্ট্রি করছি এবং সে আমাকে জায়গা খুলে দিচ্ছে যে তুমি এসো আমার ভেতরে দেখো, এই আছে। তার সমস্ত কিছু নিয়ে, তার সেক্সুয়ালিটি নিয়ে, তার মানে প্রত্যেক দিনকার মানে তার ভেতরে যে নানা ধরনের অর্থোডক্স সিস্টেম কাজ করছে, ট্যাবুজ আছে, ভ্যালুজ আছে, এই সব কিছুই কিন্তু নাড়াচাড়া করছে। সেটাকে অ্যানালিটিক্যালি বুঝতে পারছি, ক্রিটিক্যালি বুঝতে পারছি, লিখছিও। লেখার পর আমি মনে করছি লেখাটি শেষ, থিয়েটার হয়ে গেল, চলছে, কিন্তু চরিত্রটা আর ছেড়ে যাচ্ছে না। চরিত্রটা 5 বছরে কিমুলনিম্বাসের কথা বললি, ওটা 7-8 বছর আগে লেখা হলেও ওটা এখন প্রায় শো হয়ে গেছে অনেকগুলো, 2-3 বছর ধরে। তারপরে ওই চরিত্রগুলো কিন্তু আমি জানি যে আগেরগুলোর মতোই, টয়ের মতো ওর চরিত্রগুলো কিন্তু থেকে যায়। ওরা কিন্তু কোশ্চেন চালাতেই থাকে এবং ওদের নানা রকম বোঝাপড়া নাটককারের সাথে চালাতে থাকে। ওই চালানোটা খুব ইন্টারেস্টিং এক অর্থে, আর কখনো কখনো এটা খুব মানে ওই জন্য খুব থিতু হয়ে যেতে হয় মাঝে মধ্যে যে ওরা ঠিক কি বলতে চাইছে। ওরা আবার 2-4 জড়ো হয়ে আর এক ধরনের একটা অ্যাবসার্ড একটা চরিত্র মানে তৈরি করে, ঠিক যেমন মানে আমি বলতে চাইছি 4-5টা জিনিস মিশিয়ে কেমিক্যাল লোচা একটা তৈরি হয়ে যায়। সেটা কিন্তু থাকেই, সে কিন্তু বয়স বাড়তে থাকে, তার জার্নি চলতে থাকে, সে যে কখনো ছেড়ে যাবে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় যে এটা একটা অনেক বড় প্রাপ্তি যে ওই যে তোকে বলছিলাম একা একা পার্টিসিপেশন, কিন্তু ওই অতগুলো চরিত্রের মানে ভরপুর অবস্থান। তার মধ্যে কোনো চরিত্র হয়তো মরে গেছে, মানে নাটকে হয়তো সে মরে গেছে, আমরা মৃত সৈনিকের পার্টের কথা জানি নাটকে, তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু সে মেরে ফেলার পরেও সে বলে যে না আমি মরিনি। আমার এইখানে ওই শেক্সপিয়ার খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে কেন ওই হ্যামলেটে যখন সে আরেকটি নাটকের অংশ অভিনয় করে দেখায় গাছরুডের সামনে, তার কাকার সামনে, তখন সে ওইটা দেখিয়ে আসলে ওদেরকে ওই রিফ্লেকশনটা ফেলতে থাকে। ওখানেও কিন্তু আসলে অডিয়েন্সের চরিত্রকে, অডিয়েন্স কিরকম হবে, অডিয়েন্স কিভাবে নাটক থেকে শিখবে বা নাটকের সাথে কি করে সে যোগাযোগ করবে, এবং অভিনেতারা বা নাটকের সামগ্রিক কর্মকাণ্ডের মানুষরাও কি করে অডিয়েন্সের থেকে শিখবে, এইটার একটা আন্দাজ শেক্সপিয়ার ওইটার মধ্য দিয়ে দিতে চেয়েছেন। এইটা কিন্তু মোরাললেস নাটকে, হ্যামলেট নাটকে আছে, কিন্তু এইটা কিন্তু আমরা জীবনেও করি। জীবনেও আমরা এরকম নানা অবস্থায় আমাদের নিজেদের অবস্থানকে ক্লিয়ার করবার জন্য, তার অবস্থানটাকে স্পষ্ট করবার জন্য অনেক সময় এরকম একটা পুরনো ঘটনাকে টেনে আনি, তার রিফ্লেকশনটা রাখি। তুমি তো অমুক দিন আমাকে বলেছিলে যে নদীতে যাওয়া ভালো, তাহলে আজকে কেন তুমি আমাকে বারণ করছো? বলছে না, নদীর জলটা নষ্ট হয়ে গেছে ওই জন্য। বলছে না, এটা তুমি মনে করছো এখন তোমার বয়স বেড়েছে বলে। এই তখন তাকে সে আবার মনে করে, তুমি মনে করো তুমি অতদিন আগে নদীতে গেছিলে, তখন তোমার ছেলেবেলায় কেমন লেগেছিল। তখন ওই উল্টো দিকে চরিত্রটা হয়তো ওই ঠিক ওই হ্যামলেটের মতো সে নিজেকে দেখতে পায়, হ্যাঁ তখন তো আমার ভালো লাগতো, এখন কেন নদী যেতে আমার ভালো লাগে না, নদীর সামনে এখন দাঁড়ালে কেন মনে হয় কনজাস্টেড, সেই মুক্তিটা পাই না কেন। আসলে ওই মুক্তিটা নদীর সামনে যাক, ঘরের ভিতরে থাক, ওইটাই হচ্ছে ওই সাইকোলজিক্যাল জায়গা, যেখানটা ওপেন হলে পরে তারপর তুই নদীকে গ্রহণ করতে পারবি, আকাশকে গ্রহণ করতে পারবি, পোয়েটিক্স তার নানা লেয়ারকে গ্রহণ করতে পারবি। ঠিক আছে, তার মধ্যে এই দ্বন্দ্ব সংকুল অবস্থানের মধ্যে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা জীবনেই চালাতে হয়, আর জীবন অনেক বড় সেই অর্থে। আচ্ছা, তুমি তো ক্রমশীলতা অন্ধকার আমাদের প্রোডাকশন ছিল, আমরা একটি শো করতে পেরেছিলাম, হ্যাঁ, এবং তার জন্য আমরা যে জার্নিটা করেছিলাম তোমার নিশ্চয়ই জানা আছে যে এখান থেকে কতদূর।
মানে জানা আছে, মানে তুমি অভিনয় করেছিল ওটাতে। হুম। তুমি একজন নাট্যকার হুম। এবং অভিনেতা। তো তুমি একজন নাট্যকার হিসাবে হুম, এবং তারপরে আবার অভিনেতা, হুম। এই দুটোকে তুমি কিভাবে দেখছো? এই দুটো তো ডিফারেন্ট কাজ, কিন্তু যেটা হচ্ছে যে না, আমি কি আমার বলতে পারলাম হ্যাঁ প্রশ্নটা? হ্যাঁ আমার ক্ষেত্রে ওটা অ্যাকচুয়ালি আমি যখন নাটক লিখি, আমার এই অভিনয় করবার যে চেতনাটা, অভিনেতার যে চেতনাটা, সেটা আমার খুব কাজে লেগেছে। যেহেতু আমি জানি যে অনেক নাটককাররা তারা অভিনয় করেন, এবং এই জন্য তাদের সুবিধাও হয়। অভিনয় করলে যেটা হয় যে চরিত্র কি করে বাস্তবিকভাবে, মানে সে যখন পারফরমেন্স হবে তখন সে কি করে জার্নি করতে পারবে, সেইটার অনেকখানি একজন অভিনেতার জায়গা থেকে দেখা যায় যে আমার একজন অভিনেতা হিসেবে কি মনে হচ্ছে। ওই আমি বলছি না যে আমি রাম শ্যাম যদু মধু ওদের চরিত্র অভিনয় করি নাটক লেখার সময় আসলে। ফলত ওই আমার ক্ষেত্রে ঠিক ব্যাপারটা মানে খুব শুধুমাত্র লিটারেচারের কাজ নয় আমার ক্ষেত্রে, যেহেতু আমি সরাসরি এর ভেতর ঢুকে আছি। আমি যদি শুধুমাত্র একটা কোথাও মানে অন্য কোনো কাজ করছি, কোথাও পড়াচ্ছি এবং নাটক লিখছি, এরকম হতো যে কোনো থিয়েটারে অভিনয় করছি না, তথাকথিত কোথাও কিছু করছি না, শুধুমাত্র পড়াচ্ছি নাটক, মানে কোনো একটা বিষয় নিয়ে এবং নাটক লিখছি, বা অন্য কোনো কাজ করছি আর নাটক লিখছি, তাহলে পরেও সে অভিনয় করে। কিন্তু এই সরাসরি অভিনয় করাটা একটা সুবিধে করে, সেটা হচ্ছে যে এর যে কতগুলো মানে মানে প্লেটাকে চালানোর জন্য এবং ইত্যাদির জন্য যে এর বাস্তবিক যে কতগুলো নিদান আছে, সেইটা অনেকটা সহযোগিতা করে বোঝবার জন্য। এবং যে কোনো নাটককারকেই ওই অভিনয়টা করতে হয় চরিত্রগুলোর ক্ষেত্রে। এবার যে অভিনেতা, সে অভিনেতার স্কিল, অভিনেতার মনস্তত্ত্ব, অভিনেতার এটার পর অ্যাকশন কি হতে পারে ইত্যাদি একটু ব্রিফলি সে দেখতে পারে, মানে আর একটু গভীরভাবে দেখতে পারে, যেটা ফিল্মের ক্ষেত্রে আমার মনে হয় যে কারণে হয় যে চিত্রনাট্যকার এবং ডিরেক্টর তারা যখন এক হয় তখন অনেক ক্ষেত্রে এটা তাদের সুবিধে দেয় অভিনেতাকে অভিনয় করিয়ে নেওয়ার ক্ষেত্রেও। কারণ ফিল্মে এটা সুবিধা হয়, কারণ ফিল্মের কিছু অ্যাডভান্টেজ আছে, অনেক কাটস করতে পারা যায়, যেটা থিয়েটারে নেই। থিয়েটারে কোনো কাটস নেই, তার রিহার্সাল প্রসেসটাই যতবার সে নিংড়ে নেওয়ার হয়, কিন্তু যখন সেটা দর্শকের সামনে আসে তখন ওটাই ফুল অ্যান্ড ফাইনাল। ফলত সেখানে আর কোনো রিটেক নেই। এই রিটেক নেই বলে থিয়েটার অনেক বেশি চ্যালেঞ্জিং আমার কাছে ওই অর্থে মনে হয়। না, আমি বলছি যে মানে নাট্যকার হিসেবে যখন তুমি ওই একই ক্যারেক্টার যেটা তুমি লিখেছি সেটাতেই কাজ করছি, হ্যাঁ, যখন যেটা সেটা সৃষ্টি করেছো। সেটা আমি কিউমুলোনিম্বাসেও করেছি, হ্যাঁ। একটা চরিত্র, সেটা একটা খুব মানে পার্শ্ব চরিত্র এরকম, তো ক্রমশ আলোতে অন্ধকারও করেছি। সেইটা কিন্তু আমার তখন অভিনেতা সত্তাটা জেগে যায়, মানে ওটা 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 আলাদা হয়, কারণ আমি যেহেতু অভিনয় করি, আমার অভিনেতা সত্তা বলে আরেকটা জিনিস আছে, সে আবার আলাদা কোয়েশ্চেন আনসার শুরু করে, তার আবার একটা আলাদা ব্যাপার আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কখনো এই চান্সেস থাকে কিনা যে এটা ওটাকে প্রভাবিত করবে বা ওর কাছ থেকে ওটা, আমি এরকম কোনো খুব বেশি প্রেমে পড়িনি। মানে চরিত্রগুলো যখন আমি লিখেছি আমি খুব ক্রিটিক্যালি থেকেছি, যে কারণে আমার খুব বেশি ওদের প্রতি আমি বায়াসড হইনি। যেহেতু নাটককার হিসেবে কাজ করতে গিয়ে আমি বায়াস ছিলাম না, অভিনেতা হতে গিয়ে আমি বায়াসড হতে পারি চরিত্রটার প্রতি, যে না এটা নেগেটিভ একটা ক্যারেক্টার, অ্যান্টাগনিস্ট বা কিছু, কিন্তু এই চরিত্রটা আমি করছি, আমি এরকম একটা চরিত্র করছি যে একজন তোলাবাজ। এবার সেই চরিত্রটা করতে গিয়ে আমি তোলাবাজ নই ব্যক্তিগত জীবনে, কিন্তু আমি তোলাবাজ, তখন আমি ওটাতে বায়াসড হচ্ছি যে তোলাবাজ কি করবে, কিন্তু কনসিয়াসলি হচ্ছি। কিন্তু যখন আমি নাটক লিখি তখন বায়াসড হই না, তখন অনেক বেশি আর এক রকমের ক্রিটিক্যাল মানে অবস্থান তার মধ্যে থাকে। তাকে আমি জ্যান্ত করতে চাই, মাত্র অভিনেতা হিসেবেও জ্যান্ত করতে চাই, কিন্তু অভিনেতা হিসেবে জ্যান্ত করতে গিয়ে ওই চরিত্রটার প্রতি আমার একটা নির্দিষ্টভাবে ওই চরিত্রটার প্রতি আমার একটা বায়াসনেস কাজ করে, যে যেটা হওয়া উচিত কি উচিত না আলাদা প্রসঙ্গ, কিন্তু যেটা মোরাললেস যেটা আসে, চরিত্রটাকে ভালোবাসি, প্রেমে পড়ি, অভিনেতা হিসেবে প্রেমে পড়ি, যে নাট্যকার হিসেবে প্রেমে পড়ি না। আচ্ছা আচ্ছা, হিমাদ্রিদা, থিয়েটারের দায় কথাটা বারবারই আসে, তো মানে একজন নাট্যকার হিসাবে, মানে কিংবা একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট হিসাবে তোমার দায়কে তুমি কিভাবে দেখো, নাট্যকার এবং থিয়েটার অ্যাক্টিভিস্ট? এইটা সমাজই তৈরি করবে, এবং আমার ঘর, আমার চারপাশ, আমার যাদের সাথে আমি মেলামেশা করি, এই সমস্ত কিছুর সম্মেলনেই ওটা তৈরি হবে। দায়টা প্রচণ্ড, দায় নানা রকমের আছে। যেমন এখন সব থেকে বড় দায় হচ্ছে অর্থনৈতিক দায়। থিয়েটার করে আমরা কি করে চলবো, কি করে চালাবো,
যারা থিয়েটার করবে তারা কি চিরকালই, যেমন একটা সময় আমরা 90s-এর প্রায় শেষের দিকে যখন আমরা স্কুল থেকে আস্তে আস্তে সিরিয়াস থিয়েটার চর্চার দিকে ঢুকছি, সেরকম সময়টা আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে নাট্যকার বা অভিনেতা বা থিয়েটার অ্যাক্টিভিস্ট কর্মীরা কি কাঁধে ঝোলা ব্যাগ আর হয় চটি পরে চিরকাল ঘুরে বেড়াবে। প্রশ্নটা আমারও তাই, আমার মধ্যে তাই এসেছিল যে এরকমটা কেন করবে, তার তো একটা উন্নত জীবন হওয়া উচিত, সে যখন এটা স্কিলফুল প্রাসঙ্গিক বিষয়টা। কিন্তু যখনই আমি একটি উন্নত জীবনের খোঁজ করব, তখন উন্নত জীবন যারা আমাকে দেবে তারা আমি যে চরিত্রগুলো করছি, যে নাটকগুলো করছি, তারই পরিপন্থী একটা কমিউনিটি, তাদের কাছ থেকে উন্নত জীবনটা আমি পাচ্ছি। তখন আমি একটা স্ববিরোধিতার মধ্যে পড়ে যাচ্ছি যে আমি তাহলে কি করব। এবার এইটাই হচ্ছে দায়, এই স্ববিরোধ আমার তৈরি হচ্ছে, এটা নিয়ে আমি কনসিয়াস হচ্ছি, তখন আমি নিজেকে কিভাবে রাখবো। কিন্তু আমার একটা অর্থনীতি তৈরি করতে হবে, তাহলে কি আমার ভেরি মিনিমাল জীবনযাপন কি করা যেতে পারে সেটার দিকে, এটা এক একজন ব্যক্তির উপরেই অনেক বেশি আমার মনে হয় যে নির্ভর করে, সে কি করে সমাজ গোষ্ঠীর মধ্যে তার নিজের অবস্থান, একজন ইন্ডিভিজুয়ালের অবস্থানকে ব্যক্ত করবে বা থেকে যাবে। অনেকে এইটাতে প্রচণ্ড নাজেহাল হয়েছে সামগ্রিকভাবে, সেটা এক একজন এক একটা পরিস্থিতির দাস, একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। ছাত্রে যেরকম বলেছিলেন নাটককে হতেই হবে পরিস্থিতির নাটক, এবং তার মধ্য দিয়ে দেখাতে হবে একটি চরিত্র বা একটি ঘটনার ক্রমবিবর্তন এবং সে কোথার থেকে কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এইটা যদি না দেখানো যায়, সে যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কিন্তু সত্যি কথা বলতে গেলে ছাত্র এই কথা বললেও আমরা থিয়েটার করতে গিয়ে হ্যাঁ সূক্ষ্ম পরিবর্তন নানার মধ্যে যাই, কিন্তু আমাদের জীবনের অর্থনৈতিক জায়গাটা ওটা কিন্তু ছাত্রের কথা মতো ক্রম পরিবর্তনে যাচ্ছে না, ওটা একটা জায়গা থেকে আটকে আছে। প্রায় কিছুই আমরা অর্থনৈতিক জায়গা থেকে প্রায় কিছুই থিয়েটারের মানুষরা সংস্থান করতে পারেন না, প্রায় কিছুই। তারা চলেন হয় তাদের পারিপার্শ্বিক, তাদের বাড়ি ঘরের একটা সাপোর্ট আছে, তাদের প্রিয় মানুষরা তাদের নানাভাবে সাপোর্ট করেন, আর একে অপরের সাথে সংযোগে, সহযোগে, সহাবস্থানে, বন্ধুত্বে, ভালোবাসায় এই কাজগুলো হয়ে আসে। এইটাই দায়, এই যে বন্ধুত্বে, ভালোবাসায়, তর্ক বিতর্কের মধ্যে দাঁড়িয়েও এই কাজটাকে বারবার করবার স্পৃহা অনুভব করার। তখন ওই 4-5 জন সমষ্টি মিলে তারা একটা নাটকের দল হয়ে একটা কাজ করে, সেখানে কেউ অভিনেতা, কেউ ডিরেক্টর, কেউ আরও 5টা কাজকে হাতে তুলে নেয়, সেই সমস্ত কিছু কাজগুলো করে তখন ওইটা চলে। দায়টা খুব গুরুত্বপূর্ণ। ওইভাবে এক কথায় ওটাকে হাওয়াই চটি আর ঝোলা ব্যাগ ছেড়ে দিলে আজকে কি খুব ভালো আছে? আজকে যারা আমরা হাওয়াই চটি আর ঝোলা ব্যাগ পড়ছি না, যারা সুন্দর হ্যাঁ জিনিসপত্র স্কার্ফ টাফ নিয়ে সুন্দর স্টাইল করে বসছি, মেকওভার করছি অ্যাক্টাররা, খুব জরুরি। হ্যাঁ, এবার সেটা মানে খুবই জরুরি, কিন্তু আমার কথা হচ্ছে থিয়েটারে তো ওরকম ঘটেনি যে থিয়েটারে খুব সুন্দরী বা খুব সুন্দর সুশীল অসাধারণ সুঠাম তাদের শরীরচর্চা করতে হয়, কিন্তু সেরকম মানে তথাকথিত মানে বিউটি কুইন বা স্টার এরকম কোনো জিনিস থিয়েটারের ছিল না, এরকম কোনো আইডিয়া থিয়েটারের নেই। কিন্তু তারা অসাধারণ অভিনয় করেছে, আমরা জানি, আমরা এরকম অনেক মানুষের কথা জানি, তারা তাদের কনসিয়াসনেস থেকে কাজ করেছেন, তাদের পড়াশুনোকে বাড়িয়েছেন, তাদের স্টাডি বাড়িয়েছেন দিনের পর দিন। সাবিত্রীমার কথা যে আমরা বলি, তা তিনি অমলের চরিত্র অভিনয় করছেন, তো তাও ওনাকে অত লোক দেখছে কেন? উনি দ্রৌপদী করছেন, আবার দ্রৌপদী বি আর চোপড়ার মহাভারত সিরিয়ালে করেছেন সুন্দরী নায়িকা। কিন্তু আমরা যখন থিয়েটারে দ্রৌপদী দেখছি তখন আমরা সাবিত্রীমাকে দেখছি, এবং তার দ্রৌপদীর যে ভার্সন, সেটা যে আজকের যে দ্রৌপদীর অবস্থান, সেটা আমাদেরকে একটা তীক্ষ্ণ সরাসরি একটা ছুরির মতো তার ফলা দিয়ে যেন আমাদের আক্রমণ করছেন, দর্শকদের আক্রমণ করছেন। আমরা বিরক্ত হচ্ছি, আমরা ডিস্টার্ব ফিল করছি, আমরা কখনো কখনো সম্পৃক্ত হয়ে যাচ্ছি, আবার কখনো কখনো তার থেকে দূরত্ব নির্মাণ করে দেখছি। তো থিয়েটারের সকল ওরকম কোনো স্টার ম্যানিয়াক ফিল্ড তো নয়, ছিল না, কিন্তু সেটা আমদানি করা হয়। সেটা আমদানি করাটাও এক ধরনের অর্থনৈতিক গোষ্ঠীর বা অর্থনীতিকে সাপোর্ট করা গোষ্ঠীরই কাজ, যেটার প্রলোভনে অনেকে পা দিয়ে দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে যতই ওটায় পা দিই, এটা যেহেতু লাইভ আর্ট, এটা যেহেতু আমার সামনে ওই কখনো প্রসিনিয়ামের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্লাস অফ অডিয়েন্স, কিংবা সেটাকে যখন আমরা নিয়ে যাচ্ছি ওই মেচেদা, বাগনান, বিভিন্ন জায়গায়, প্রভিন্সে, আরও ভেতরে, আরও গভীরে, তখন সেখানে আরেক ধরনের ক্লাস অফ অডিয়েন্স। সেখানে 10টা লোক হয়তো শেক্সপিয়ারের নাম শোনেইনি, তারা শেক্সপিয়ারের কোনো অ্যাডাপ্টেশন দেখছে, কোনো নাটকের অভিনয় দেখছে। আসলে তারা জানে যে এখানে তারা নিশ্চিন্ত যে তারা তাদের জীবন দেখছে, তারা ওই জন্য খুব তাত্ত্বিক জিনিস
বলতে হবে তাত্ত্বিক কথাবার্তা প্রবন্ধে যেভাবে লেখা যায়, নাটকে ঠিক সেইভাবে লেখা যায় না। এটাও কিন্তু আমি ব্যর্থ হতে হতেই বুঝেছি। এটাও কিন্তু দুম করে বোঝা যায় না, এটাও কিন্তু আমাকে রিস্ক নিতে হবে। তারপর আমাকে ক্রমাগত বুঝতে হবে যে কি প্রবলেম হচ্ছে, কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই নাটকটা কমিউনিকেশন আর্ট, যেহেতু কমিউনিকেট করতে, তখন নাটককার হিসেবে, অভিনেতা হিসেবে বা ডিজাইনার হিসেবে কাজ করবার ক্ষেত্রে, সামগ্রিক থিয়েটারের ক্ষেত্রে এটা বারবার বুঝতে হয় যে, কারণ সময় বদলে যাচ্ছে, সময় বদলে যাচ্ছে, দর্শকের কাছে নানা রকম জিনিস উপকরণ চলে এসছে, সে নানা কিছুতে পার্টিসিপেট করছে, সে না চাইতেই পেয়ে যাচ্ছে। ফলত সে বুঝতে পারছে না কোনটা গিলবে, কোনটা ছাড়বে, কোনটা তার জন্য, তার শরীরের জন্য হানিকারক, আর কোনটা তার শরীর বা তাকে জ্যান্ত রাখবার জন্য, তার তার মগজটাকে মানে জ্যান্ত রাখবার জন্য একটা সুস্থ কাজ। এইটা সেই অনেক সময় বুঝতে পারে না, সে যেরকম গুলিয়ে যায়। একইভাবে আমরা অভিনেতা, নাট্যকাররাও যেহেতু সমাজের মধ্যেই থাকি, আমরাও কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জ নিতে গিয়ে অনেক সময় গুলিয়ে যাই। তখন আমাদের কাছে ওই গাজরটা ঝুলিয়ে দেওয়া হয়, এদিকে এসো, একটা সাউথের গল্প আছে, তুমি এটাকে নকল করে দেখো তো, তুমি কত ভালো স্ক্রিপ্ট রাইট করতে পারো। এটা মানে আচ্ছা, যে হিমাদ্রিদা, জীবনযাপন এবং নাট্যকার, এই বিষয়ে তোমার বক্তব্য? মানে সেটা নিয়েই বলছি যে জীবনযাপনটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। যে এটা আসলে ওই অতগুলো চরিত্র তোমাকে কিছুতেই, আমার মধ্যে কি ইচ্ছে করে না যে, আমার মধ্যে অনেক সময় ইচ্ছে করেছে, আমি করেওছি। আমি এরকম চেষ্টাও করেছি যে আমি একটা সকালবেলা করে ক্যাফেতে চলে যেতাম। বেকেট ফেকেট এদের একটা এই মানে প্রভাব কাজ করেছে উঠতি বয়সে, এবং অবশ্যই সেগুলো খুব ভয়ঙ্কর প্রভাব এবং অসাধারণ। তো মনে হয়েছে সকালে একটা কফি শপে চলে যাই, গিয়ে খালি পেটে, হ্যাঁ একা একা স্ট্রাগল করছি, থাকছি, কফি খেয়ে নিই, দুটো সিঙ্গেল শট এসপ্রেসো মেরে দিলাম, কিন্তু খাওয়ার পর দেখলাম আলসার হয়ে গেল। কারণ ওই যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না বলে, তো আমাদের পেটে ওটা সহ্য হয়নি, ঠিক আছে। তো কিন্তু ওই অভ্যেসটায় যাওয়া, অ্যালন হওয়া, ওই অভ্যেসটার জন্য ওটা কাজে দিয়েছিল, যে একা একা কি করে সময় কাটানো যায়। ওই জন্য কফি খেতাম, ভাবতাম যে এই কফি শপটা নিয়ে যদি একটা থিয়েটার লেখা যায়। করতে করতে এগুলো ভাবছি ওখানে বসে, দেখলাম যে একদিন এরকম ঘটলো যে একজন ট্রেতে করে কারোর জন্য অর্ডার নিয়ে আসছে একটি মেয়ে, তার হাত থেকে সবটা পড়ে গেল। আমার এক মুহূর্তে মনে হলো যে এ বাবা, মানে আমরা মানে এটা পড়ে গেল, এরকম একটা ঘটনা ঘটে গেল, এটাই তো নাটক। এই যে একটা সাইলেন্স চলছিল, তার মাঝখানে একটা অ্যাকশন হঠাৎ করে আমাকে একটা নাট্য মুহূর্ত জন্ম দিয়ে দিল। এইগুলো হয়তো প্রাপ্তি হয়, কিন্তু যাপনে ওইটা করতে গেলে উল্টে অনেক চরিত্ররা ওই 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 কফি শপে যে ছেলেটি বা মেয়েটি কাজ করছে, সেও বলছে তুমি যত আরামে কফি খাচ্ছ, এখানে কফিটা সার্ভ করতে আমার ততটা আরাম লাগছে না। আমার বাড়িতে আমার হয়তো ছোট বোন আছে যে অসুস্থ, বা আমার মা আছে যে হয়তো অনেকখানি বয়স হয়ে গেছে, আমার কিন্তু এতটা মানে তোমার মতো এতটা সময় নেই। তখন আবার ওর কাছ থেকে শিক্ষা নিচ্ছি যে তাহলে আমারও কি সেই সময় আছে। তার মানে আমাকে ওই জার্নি, মানে ওই জুঝতেই কাজটা করতে হবে। লিখবো হয়তো কোথাও একটা বসে, সেটাও তারপর থেকে এটাও আমার কাছে ম্যাটার করলো না যে আমার একটা সুন্দর একটা পরিবেশ দরকার, একটা সুন্দর টেবিল চেয়ার, সুন্দর ফুরফুরে হাওয়া, গঙ্গার ধার হলেই আমি লিখতে পারবো। আমার এটা পরে কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে যে আমি যে কোনো জায়গায় আটকে থাকতে পারি, আটকে পড়তে পারি, সেটা ট্রেনও হতে পারে, হয়তো চলতে চলতে মাঝপথে রাস্তায় অনেকক্ষণ আটকে আছে। আমার যদি সেই সময় ওই নাটক পায়, মানে ওই তাগিদটা পায়, তো ওটা যদি মাথার মধ্যে ভিড় করে আসে, তাহলে আমি যে কোনো কিছু জোগাড় করে ওটাকে ওই মুহূর্তে লিখতে শুরু করবো। এখন মোবাইল থাকায় অনেকে মোবাইলে টাইপ করবার একটা সুযোগ আছে। যখন এই সুযোগটা 10 বছর আগে ছিল না, আমরা চেষ্টা করছিলাম, অতটা সুযোগ ছিল না, তখনও কিন্তু আমরা ওইটা করতাম। মানে কোনো একটা কতগুলো এমনি রাফ পেজ পাওয়া গেছে, তার মধ্যে কতগুলো নোট রেখে দেওয়া বা লেখা শুরু করে দেওয়া, ওটা নিয়ে তখন ভাবার জায়গা নেই। ফলত কোনো স্পেসও নেই এক অর্থে। স্পেসটা না অ্যাকচুয়ালি আমার কল্পনার, মানে স্পেস অ্যাকচুয়ালি কোনখানে গিয়ে আমি রিলিফ পাবো, কোনখানে গিয়ে আমার ভাল লাগবে, এইটা কিন্তু বাইরের প্রকরণ দিয়ে সাজিয়ে সেটাকে আত্মস্থ করা যায় না। এটা যতক্ষণ না ভেতরে ওই প্রকরণগুলোর গুণাবলী সম্পর্কে আমি সচেতন হচ্ছি, যখন সচেতন হচ্ছি তখন আমি যেরকম বুঝতে পারলাম যে না, এরকম সকালবেলা দুটো করে এরকম কফি এসপ্রেসো ওরকম ঠিক মারা উচিত না, এটা আমার পেটের জন্য ঠিক নয়। আমি বুঝতে পারলাম, আমি তখন ওখান থেকে সরে আসলাম আস্তে করে, যে না, এই অছিলায় যে নাটক লিখবো বলে বা এইভাবে এই জীবনযাপনটাতেও ঢুকে গেলে আমি সুস্থ থেকে এই কাজটাকে বেশি দিন চালাতে পারবো না। ফলত সুস্থ থাকা, তখন ফিজিক্যালি নানা রকম চর্চা করা। আমি তো এরকম শুনছি যে অনেকে নানা রকম মেডিটেশনের প্রক্রিয়ার মধ্য দিয়েও যান, কিন্তু সেই মেডিটেশনও বোধহয় ওই মানে পদ্মাসনে বসে ওরকমই নয়। মেডিটেশনটা হচ্ছে ওই আমি চিন্তাটা একাগ্র থাকছি, ওটাকে নিয়ে জার্নি করছি।
এটা করতে গিয়ে অনেক সময় অনেকে জীবনানন্দের মতো কেসও ঘটে যেতে পারে, মানে সেটা খুব ভয়ঙ্কর, মানে এটা খুব রিস্কি, আমি বলতে চাইছি যে খুব রিস্কি। আচ্ছা হিমাদ্রিদা, মানে আদৌ কি মানে নাট্যকারের কিংবা নাটক লেখার কোনো থিওরি আছে? থিওরি নানা রকম আছে। শেক্সপিয়ার ওরকম কোনো থিওরিতে বিশ্বাস করেননি, আবার অনেকে বিশ্বাস করেছেন। কারণ শেক্সপিয়ারের নাম বারবার বলছি যে কারণ এই লোকটা তো অনেক বছর ধরে আমাদের নাট্যক্রিয়ার মধ্যে জ্যান্ত হয়ে আছেন, ওই জন্য। রবীন্দ্রনাথও অ্যাজ সাচ ওরকম কোনো থিওরি বিশ্বাস করেছেন বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছে যে উল্টে রবীন্দ্রনাথ আমাদের এই দেশজ অবস্থার মধ্যে এত চারপাশে থিয়েটার দেখে উনি একরকমভাবে সামগ্রিক প্রসেসকেই একটা জিনিস উপহার দিতে চেয়েছিলেন। তার রঙ্গমঞ্চ প্রবন্ধে অনেকখানি ওই একটা প্রবন্ধ যথেষ্ট, মানে তিনি যা বোঝাতে চেয়েছেন। এবং তার ডিরেকশন করবার কাণ্ড কারখানাগুলো ডিফারেন্ট, মানে তিনি একজন অবজারভারের মতো ব্যাপারটাকে দেখতেন। এবং তিনি কাজকর্মের ক্ষেত্রে এত কিছু দেখেছেন বাইরের, কিন্তু নিজে যখন থিয়েটারকে মানে জন্ম দিচ্ছেন বা লিখছেন, উনি ইকো প্লে লিখেছেন, উনি নানা রকমভাবে কাজ করেছেন। তো তো সেটাকে করবার সময় উনি কিন্তু নিজের চারপাশটাকে মাথায় রেখেই তার থিয়েটার লিখছেন। রবীন্দ্রনাথ অন্যরকমভাবেও নাটক লিখতে পারতেন, কিন্তু লেখেননি। আজকে দাঁড়িয়ে যখন বুঝতে পারি উনি রক্তগর্ভীতে বা রাজা নাটকে এই রাজাকে সবসময় নেপথ্যে রেখে দেওয়া, বা সুরঙ্গমা সুরঞ্জনা এদের আবিষ্কার, এগুলো কারা? এগুলো কি আসলে কোনো চরিত্র, না এগুলো মহাজাগতিক যে যে মানে যে সোর্সেস আছে সেগুলো দ্বারাই তো আমরা আড়িত হই। আমরা বলি ডার্ক ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা একটু ডার্ক টোনের, একটু ব্রাইট, এ প্রোটাগনিস্ট, এ অ্যান্টাগনিস্ট, এই নানা রকম যে ধ্যান ধারণা আমরা আনি, এগুলো আমাদের তৈরি করা ধ্যান ধারণা। যেরকম ঠিক আমাদের কালো মানুষ দেখলে পরে ওই যে এখন ব্ল্যাক লিভস ম্যাটার হয়ে যাচ্ছে, তো এটা তো দীর্ঘদিন ধরেই হচ্ছে। এটা আমাদের মধ্যে চেপে বসা, কারণ আমরা সব রহস্য প্রকৃতির নেচারের উদ্ধার করতে পারি না। এই যখন আমরা উদ্ধার করতে পারি না, তখন আমরা যে পারছি না, একটা ডিস্টারবেন্সের মধ্যে আছি, তখন আমাদের কাছে কোনো একটা মানে একটা কোনো ট্যাগ লাইন বা একটা কিছু ছেড়ে দেয়। সেটা ছেড়ে দেয় যারা পলিটিক্যাল কাজ করেন, অন্যান্য কাজ করেন, তারা ছেড়ে দেন। এবার ছেড়ে দিয়ে দেখে যে ওই মানুষগুলো ওইভাবে ভক্তিতে, বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা বিবেকানন্দের বড় বড় পোস্টার লাগিয়েছি, মূর্তি লাগিয়েছি, বিবেকানন্দের ভূমিকায় অভিনয় করেছি, কিন্তু জীবে প্রেম করে যেই জন, জীবে কি করে প্রেম করব সেই প্রেমটা বুঝতে আমাদের দিনাতিপাত হয়ে যাবে, মানে আমরা বুঝে উঠতে পারবো না। তখন আমরা দেখবো যে আসলে ওই কি হবে, ওই আমরা আমাদের একটা ঘোড়া রেখে আমার পুজোর মন্দিরে মণ্ডপে ঘোড়ায় প্রত্যেকদিন 1 টাকা 2 টাকা 4টে লোক এসে জমা করছে, আর সেখানেই প্রেমটা জমে যাচ্ছে। সুতরাং এই যে এটাকে আর এক রকমভাবে চ্যানেলাইজ করে দেওয়া হচ্ছে, এই ধরনের কনস্পিরেসি থেকে বের করে আনবার ক্ষেত্রে আমি কি করে আমার জীবনকে কাজে লাগাবো। নাটকের ক্ষেত্রেও তাই। আমি একটা দারুণ চরিত্র লিখছি, একজন দারুণ ব্যারিস্টার, সে দারুণ, তার অর্থের কোনো অভাব নেই, কিন্তু তার মনে কোনো স্বাদ নেই, এরকম চরিত্র তো হয়। তার প্রচুর পয়সা, এবং আমরা চারপাশে দেখলে বুঝতে পারবো এরকম প্রচুর মানুষ আছে। তাই থিয়েটার মানুষরা খামোখা ওই লোকটার ওই দিকে কেন ছুটছেন? শেক্সপিয়ার তো এত এই নিয়ে কথা বলে গেছেন, রবীন্দ্রনাথ তো এত ধরনের লেয়ারে এখানে তাই নিয়ে কাজ করে গেছেন, পরবর্তীতে অনেক নাটককাররা তারা কাজ করে গেছেন। তো তারপরেও আমরা নিজেরা এই কথাগুলো বলবার পর আমরা কেন এগুলোতে সবসময় থাকতে পারি না? আসলে আমরা যে রক্ত মাংসের মানুষ, আসলে আমার যখন দেখে মনে হয় যে আমি খুব তৃষ্ণার্ত এবং একটা সুন্দর লস্যি বা একটা ম্যাঙ্গো শেক কোথাও বিক্রি হচ্ছে, আমার খেতে ইচ্ছে করে, এবং আমি জানি না এটা স্বাস্থ্যকর কিনা, কিন্তু আমার মনে হয় যে এটা একটু কিনে খাই। তো রাস্তার পাশে ফুটে যতদিন পয়সা নেই ফুট থেকে খাচ্ছি, যখন মনে হচ্ছে একটু পয়সা হয়েছে তখন একটা মলে ঢুকে যাচ্ছি, সেখান থেকে আরেকটু দাম দিয়ে ওটাকে খাচ্ছি। কিন্তু ওই প্রিজার্ভার দেওয়া ওই খাবারগুলো আসলে তো আমার শরীরের ক্ষতি করছে। এই সচেতনতাও তো আমাকে বৃদ্ধি করতে হবে, এবং এটা কিন্তু আমার ক্ষেত্রে নাটক করতে করতে হয়েছে। যারা অফিসে যান তাদের অফিসের নাটক বুঝতে বুঝতে হয়েছে। আসলে নাটক সবকিছুর মধ্যে একটা নাটক আছে, মানে থিয়েটারটা আছে, তার দ্বন্দ্বটা আছে। থিয়েটার যারা করেন না, আমার মনে হয় তারাও তো থিয়েটারই করেন, আর আমরা তো তাদেরকেই তুলে আনি। মূলত কিন্তু তারাই আমাদের রিসোর্স। আচ্ছা হিমাদ্রিদা, একজন নাট্যকার এবং নির্দেশকের মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত? যেমন ধরো এই পাশে আমি যদি ধরি চেকভ আর স্তানিস্লাভস্কি। হ্যাঁ, চেকভ আর স্তানিস্লাভস্কির খুব মানে স্তানিস্লাভস্কি, মানে আমি বলছি ওটা একটা উদাহরণ হতে পারে। আমি বলতে চাইছি যে সম্পর্কটা তুমি কিভাবে দেখছো? সম্পর্কটা খুব মজাদার, খুব ইন্টারেস্টিং, খুব আর্গুমেন্টেটিভ, কখনো কখনো আবার কখনো কখনো প্রচন্ড মানে বিতৃষ্ণার, নানা রকম মানে আছে। আমার মনে হয় যে এটাই খুব ইন্টারেস্টিং।
এটা খুব একটা ইন্টারেস্টিং অবস্থান, মানে চেখভ আর সায়েন্সলাভস্কির মধ্যেও একটা ইন্টারেস্টিং অবস্থান ছিল, দানচেঙ্কোর সাথে সায়েন্সলাভস্কির একটা ইন্টারেস্টিং অবস্থান ছিল। ঠিক সেরকমভাবে মানে যে কোনো নাটককার ডিরেক্টরের মধ্যেও সম্পর্কটা আসলে খুব ইন্টারেস্টিং হয় যখন নাটককার সরাসরি থিয়েটারের মধ্যে থাকেন, তখন ওটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমার খুব মজা লেগেছে একটা জিনিস, মানে এগুলো খুব মজাদার জিনিস, মানে যে কি করে দুজনে থাকবেন, দুজনের অবস্থান কি হবেন। থিয়েটার তৈরি করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে নাটকের মনে হচ্ছে যে এই জায়গার অংশটা আমার দরকার নেই, বা নাটককার মনে করছে যে না এটা আমি অনেক খুঁজে পেতে এইটা পেয়েছি, এটাকে বাদ দেওয়া যাবে না। ডিরেক্টর মনে করছে না এটা থাকলে এটা একটু মেদবহুল লাগছে, এটাকে না ছাড়লে না এই পুরো দৃশ্যকাব্যটা তৈরি হবে না। তখন এটা নাটককারকেও বুঝতে হবে। যখন সে থিয়েটারের মানুষ হবে তখন তার ক্ষেত্রে বোঝাপড়াটা অনেকটা সুবিধার হবে, মানে সরাসরি। কিন্তু যখন আমি শুধুমাত্র সাহিত্য চর্চা করছি নাটক লিখে, যদিও নাটককে আমাদের দেশে সাহিত্য হিসেবে খুব বেশি গুরুত্ব দেয়নি, যদিও আমরা কালিদাসের নাম নিই, ভবভূতি ভাস এদের নাম নিই, শূদ্রকের নাম নিই, ঠিক আছে, আমাদের সাহিত্য নিয়ে কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথের নাম নিই, কিন্তু নাটককার হিসেবে আমাদের পাঠক মানে সূচিতে কিছু অন্ন চাই প্রাণ চাইয়ের মতো একটু অংশ তাও রাখা হয়েছিল। এটা সৌভাগ্য যে এরকম রাখা হয় না, কিন্তু অন্যান্য সব দেশেই পড়াশোনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আছে। শুধুমাত্র সাহিত্য হিসেবে যদি দেখি সেটা একটা, কিন্তু যখন এটা থিয়েটার হয়ে উঠছে এবং যখন থিয়েটারে অংশগ্রহণ করে একজন ডিরেক্টর তার নাটক লিখছেন, ব্রেট একাধারে একজন ডিরেক্টর এবং নাটককার, তিনি একই সাথে এই দুটো কাজ করছেন, তখন তিনি কিভাবে দেখছেন। আবার তিনি যখন ডিরেকশন দিচ্ছেন গ্যালিলিও নাটকে, তখন তিনি কি করে তার অভিনেতার সাথে সংযোগ তৈরি করছেন, তখন নাটককার কোথায় বসে আছেন। এইটা না একটা সময় পর আমার মনে হয় ডিরেক্টর নাটককার এই বা প্লে রাইট এই সম্পর্কটা, এটা আসলে কতগুলো লেয়ার, কতগুলো স্টেপ, এই স্টেপটা ক্রোনোলজিক্যালি মানে ফুলফিল করতে করতে যায় একটা থিয়েটারকে গড়ে তুলবার যে প্রসেস সেটাকে। এবং সেইটা আসলে কোনো একটা ফার্স্ট স্টেপ, তারপর একটা সেকেন্ড স্টেপ, এরকমভাবে কতগুলো স্টেপ, এই স্টেপগুলো সব একই সূত্রে গাঁথা আছে, ঠিক আছে, মানে এবং যেখানে ওই একই সূত্রে গাঁথা আছে, এবং আমার মনে হয় যে এই কনফ্রন্টেশনটা দরকার, এবং ওই কনফ্রন্টেশনটা অনেক সময় আমরা বাইরে টের পাই, বাইরে হচ্ছে, আসলে কিন্তু কনফ্রন্টেশনটা তৈরি করছে ওই চরিত্রগুলোই বলছে যে না আমি এই কথাটা বলতে চাই না। যখন তাকে লেখার খাতা থেকে তুলে আমি স্থাপনা করছি, মানে তাকে মহড়া কক্ষে যখন তাকে স্থাপনা করছি, তখন সে গিয়ে বলছে যে না আমি কলসিটা আনতে আনতে ওটা বলবো না ঘোড়াটা কত ভারী, আমি বরং কলসিটা তোলার সময় দেখিয়ে দেবো ঘোড়াটা কত ভারী, আমি ডায়লগটা বলবো না। তো যেখানে অ্যাকশনের গুরুত্ব বেড়ে যাচ্ছে, তো ওই সেটা এখন আমার অনেকটা মনে হয় যে ডায়ালগ আর অ্যাকশনের এই ভারসাম্য খুব জরুরি। মানে সব ক্ষেত্রে আমাকে অসংখ্য কথা বলতেই হবে, এরকম তো আমরা জীবনে বলি না। আমরা আমাদের বাবা মায়েদের সাথে সারাদিন থাকি, বা পরিবারের সাথে যখন মিট করি, কোথাও বেড়াতে যাই, আমরা কিরে কেমন আছিস, কেমন চলছে, খাবারটা দিয়েছে আমরা একসাথে খাই, বলে এটা খুব একটু ঝাল হয়েছে না, এই একটু কথা। আসলে ওই ঝালটা কিন্তু অন্য একটা ইঙ্গিত বহন করছে, মনের অবস্থান, যে ঝাল হয়েছে বলছে তার মানে এর টেস্ট তার মানে বেঁচে আছে, তার মানে ফুরফুরে আছে। এরপরেই হয়তো সে বলবে যে তাহলে এখানে পাট্টা চুকে চল আরেকটু উপর থেকে ঘুরে আসি। হ্যাঁ, এবার সে কিছুই বলছে না, চুপ করে আছে, সে খাবারটা নিয়ে বসে আছে, আমরা দুজন টেবিলে বসে আছি, তখন আমরা ভাববো কি হয়েছে, মানে অডিয়েন্স ভাববে কি হয়েছে, এ কিছু বলছে না কেন, বেড়াতে এসে চুপ করে আছে কেন, এবার সে কি করছে, সে মনে তার পুরনো বেড়ানোর স্মৃতিকে মানে সেটাকে রিকল করছে কিনা, সেটা তো বোঝার উপায় নেই যতক্ষণ না পরবর্তী দৃশ্য আসছে। ওই দৃশ্যকে আনতে সংকেত হিসেবে অ্যাকশন, সংকেত হিসেবে ডায়ালগ, আসলে একটা জীবনকে বোঝাতে আমরাও এই সময় যেটা করছি, কথা বলছি, এগুলো আসলে মানে এক ধরনের সংকেতই মাত্র। এটা গোটা জীবনকে ব্যাখ্যা করবার একটা নিমিত্ত অধ্যায় মাত্র, সবটা নয়। গোটা জীবনে অনেক নৈঃশব্দ আছে, অনেক শব্দ ছাড়া অ্যাকশন আছে। দেখো হিমাদ্রা, আমরা প্রায় শেষের পথে, আর জার্নি নিয়ে মানে স্পেশালি তোমার কিছু বলার আছে? মানে স্পেশালি মিন্স আমি বলতে চাইছি সবটাই ঠিক, আমি বলছি অনেক থিওরি আছে, তো থিওরি অনেকে ফলো করে নাটক লিখতে পারে, যে কি একটা ইন্ট্রোডাকশন বা একটা সিরিজ, একটা বীজ, তারপর গুস্তাভ ফ্রেতাগের একটা থিওরি আছে, লসনের একটা থিওরি আছে, নানা নাটককারদের নানা থিওরি আছে, অনেক কিছু মেনেছে, অনেকে না মেনে লিখেছে। ওগুলো এমনি পড়ার জন্য পড়া যেতে পারে, ফলো করবার জন্য, প্রাথমিকভাবে বুঝবার জন্য, যে একটা রাইজিং অ্যাকশন আছে, ক্যাটাস্ট্রফি আছে, হ্যাঁ, বা রাইজিং অ্যাকশন ক্লাইম্যাক্স বা একটা পিভোটাল পয়েন্ট, একটা অব্লিগেটরি সিন, তারপর একটা ফলিং অ্যাকশন, তারপর সেটাকে একটা ক্যাটাস্ট্রফিতে মিশছে, এই একটা জার্নি করতে করতে একটা জায়গায় পৌঁছচ্ছে নাট্যক্রিয়াটা, তারপর একটা চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে,
ঠিক আছে, আমরা যেরকম ইন্টারভেলের আগে একটা চূড়ান্ত সিন রাখার চেষ্টা করি, একটা অবলিগেটরি সিন যে খুব গুরুত্বপূর্ণ, এটা রাখতেই হবে, এটা দিয়ে ইন্টারভেল হবে, তারপরে একদম একটা অন্য প্রেক্ষিত থেকে আমরা পরের অধ্যায়টা শুরু করি, তারপর আস্তে আস্তে গোটা কাণ্ডটাকে গুটিয়ে আনি। এই ধরনের নানা রকম থিওরি লোক প্র্যাকটিস করে করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু তাতে নাটক ওটাকে ফলো করে নাটক লেখা যাবে কি না এটা নিয়ে কোনো সিওরিটি নেই। এটা নির্ভর করছে হচ্ছে কি ওই প্লে রাইটের এক্সারসাইজ, তার আরও যে ডিফারেন্স এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজই, সেই তাগিদই মূল কথা। আচ্ছা, তুমি স্ক্রিপ্ট রাইটার লেখার থেকে প্লে রাইটার কিংবা প্লে রাইট এটাতে বেশি পছন্দ করো, মানে এটা কেন? না, ওটা ওরকম কিছু না। স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট ও স্ক্রিপচার, স্ক্রিপ্ট এগুলো স্ক্রিপ্ট অনেকটা সংকেত। প্লে লেখার ক্ষেত্রে তার মধ্যে মানে উপন্যাস লেখার ক্ষেত্রে যেরকম তার একটা ঘরানা থাকে, তার বিভিন্ন বিভাগ থাকে, ঠিক আছে, অধ্যায় বিভাগ থাকে, সেরকম প্লের মধ্যেই অতগুলো বিভাগ থাকে। স্ক্রিপ্ট একটা পোর্শন যেখানে আমি ওর ডায়ালগসগুলোকে রেডি করছি, ইত্যাদিকে রেডি করছি। তার আগে অনেকগুলো যেরকম আমরা বলি যে আমরা একটু চিত্রনাট্যের ক্ষেত্রে ওয়ান লাইনার তৈরি করি, তারপর তার সংলাপ তৈরি করি, এরকম আমার ওই গোটা কাণ্ডটাই ভাল লাগে, শুধুমাত্র ওটা না। যে কারণে আমি এতক্ষণ মানে এটা এখন বুঝতে পারি যে গোটা কাণ্ডটা, কারণ একজন মানে এই দুটো প্রায় আমাদের এখানে ব্যবহার হয় প্রায় একই অর্থে ব্যবহার হয়। শব্দ দুটোর মধ্যে খুব একটা সেরকম ভয়ঙ্কর ডিবেট আমাদের এখানে পরিলক্ষিত নেই, আর সেটা নিয়ে এটা সিনোনিম। কিন্তু প্লে মানে যদি ধরি খেলা, তো ওই অর্থে আমার মজা লাগে আর কি। স্ক্রিপ্টটা একটু ভার হয়ে যায়, কারণ স্ক্রিপ্ট মানে একটা ভার, আমি একটা কিছু লিপি লিখতে চলেছি বা আমি একটা কোনো ভার্সন কিছু একটা লিখতে চলেছি, পদাবলী লিখতে চলেছি, এরকম একটা ভার। কিন্তু প্লের মধ্যে একটা খেলা আছে, ওই খেলা থেকেই তো খেলার ছলে কাজটা আমি ঢুকে যেতে সুবিধা হয়। আচ্ছা, তুমি আর জুনিয়রদের জন্য কিছু বলার আছে? মানে জুনিয়র বলতে মানে যারা লিখবে আগামী দিনে, লিখবে কিনা আমি জানি না, আমি বলতে চাচ্ছি যারা অন্তত ভাবছে, হ্যাঁ, তাদের জন্য বলার আছে যে এটা খুব দ্বন্দ্বমূলক জায়গা, যে এটা মানে। এবং তুমি এর সাথে একটা জিনিস যোগ করো যে আসলে অবস্থানটা কোথায় আছে আমাদের এই থিয়েটারের ক্ষেত্রে কিংবা ফিল্মের ক্ষেত্রে, বাদ দাও, আমি বলছি থিয়েটার যেহেতু কথা বলছি, থিয়েটারের ক্ষেত্রে একজন প্লে রাইটারের অবস্থান কি? অবস্থান আমাদের এখানে খুব সঙ্গীত, কারণ আমাদের তো অত ভালো স্ট্রাকচার নেই, আমরা একটা অসাধারণ স্পেস পাচ্ছি না যেখানে আমরা প্রতিনিয়তই চর্চা করতে পারি, যেখানে একজন প্লে রাইট থাকবেন, একজন ডিরেক্টর থাকবেন, অভিনেতারা ওখানে থাকবেন একটা রেপার্টরির মতন, তারা ওখানে প্রত্যেকদিন ওটা নিয়ে কাজ করবেন, ওইভাবে একটা এক্সারসাইজের মধ্য দিয়ে গড়ে উঠবে, সেটা নেই। ফলে তো প্লে রাইট তার আলাদা করে অনেক সময় পার্টিসিপেশন করছেন, ডিরেক্টরের সাথে কথা বলে নিচ্ছেন, আচ্ছা আমরা কি নিয়ে কাজ করতে পারি, কিরকম, তারপর সেটা অভিনেতাদের সাথে আসছে, এরকম একটা প্রসেস চলছে। যেহেতু আমাদের মানে আমাদের অনেক আমরা মনে করি যে আমাদের স্ট্রাকচারের অনেক অসুবিধে, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা করি তাহলে কিন্তু অনেকটা ব্যাপারটা সহজ হতে পারে। মানে এরকম তো নয়, এখানেই অনেক থিয়েটার তৈরি হয়েছে ছোট্ট ছোট্ট ঘরে রিহার্সাল করে তৈরি হয়েছে, বড় স্পেস পাওয়া যায়নি, ছোট ছোট ঘরে রিহার্সাল করে ভয়ঙ্কর থিয়েটার সব তৈরি হয়েছে। তাহলে আসলে হচ্ছে আমার মনের ভেতরের স্পেস, ওই জায়গাটাকে মানুষকে একটু বুঝতে হবে। আমরা সবসময় বাইরেটা দিয়ে দেখছি, ভেতর দিয়ে যদি দেখি আমরা কিন্তু ওই তেঁতুল পাতায় নজন হয়ে যেতে পারি। মানে ওইটা হয়ে যদি কাজ করি, সুজন হয়ে যদি কাজ করি, তাহলে পরে খুব ভালো। মানে এইটাই হওয়া উচিত, যেটা এখানে নানা রকম রাজনৈতিক অবস্থার কারণে নানা রকম ডিবেট তো তৈরি হয়, সেটা আলাদা প্রসঙ্গ, জীবন নিয়ে তার ইত্যাদি নিয়ে, কিন্তু এখন অনেক সুবিধাবাদেরও ডিবেট তৈরি হয়েছে। এইগুলো আসলে কে কেন নাটক লিখতে চাইছে, আদৌ সে যখন বুঝে যাবে যে নাটক লিখে তার বিশেষ কিছু লাভ নেই, তখন সে লিখতে চাইবে না। মানে যারা চাইবে তাদের জন্য এটা বলা যায় তাদের কপালে শনি আছে, এবং তারা একটা তারা খুব রিস্কের মধ্যে পড়ে ব্যথা হয়ে যাবে। ওই চরিত্ররা যেমন ব্যথা দেবে, সেরকম অনেক ঘটনা ঘটে যেতে পারে। মানে আমি একটা মানে এরকম ঘটনা হতে পারে যে আমি একটা চরিত্রকে লিখতে গেছি, সেই চরিত্রটাকে নিয়ে ভাবছি, সারাদিন ভাবছি, সেই চরিত্রটা হয়তো বাহাতটা বেশি দূর তুলতে পারে না। এবার এটা নিয়ে ভাবতে মানে এরকম হয়ে যেতে পারে যে নাটককারও তার বাহাতটা তুলতে পারছে না, খুব ভার হয়ে গেছে। ঠিক আছে, এগুলো যখন ফেস টু ফেস হবে তখন তার ভয় লেগে যেতে পারে যে এটা কি হচ্ছে। এটা ওই জায়গা থেকে খুব রিস্কি। মানে ওরা তো ভেতরে খেলা করতে থাকে, প্লে করতে থাকে, চরিত্রগুলো তাদের ক্যারেক্টার প্লে করতেই থাকে, ওরা কখনো বন্ধ করে না। মানে নাটক লিখে আমি শেষ করে দিয়েছি, দ্য এন্ড, কিন্তু তারপরে ওরা অনেকে বলতে থাকে যে আমাকে ওখানটায় শেষ করে দেওয়াটা ঠিক হয়নি, আমাকে তারপরে এই যে কনভারসেশন, এটাকে যদি কেউ এনজয় করে
সে লিখতে পারবে। বেশ, আমরা শেষ করছি, কারণ আমার মনে হয় যে জার্নিটা আসলে বোঝা গেল, জার্নিটা খানিকটা হলেও একটা জায়গা দেওয়া গেল। মানে খুব একাডেমিক চর্চা করবার জায়গা তো নেই, কিছু করার নেই এখন। এখান তো বোর্ড ডেকে বোর্ডে না, একাডেমিক চর্চা নয়, এটা জাস্ট আমরা যেটা মানে মূলত যেভাবে নাটক আসে সেরকম ভাবেই একদম এই জার্নির কাছাকাছি, মানে যেহেতু নামটাই আছে হচ্ছে গিয়ে জার্নি অফ এ প্লে রাইট, তো সেই জায়গা থেকে আমরা হিমাদ্রিদা তার মতো করে দেখাটা আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিল। হিমাদ্রিদাকে ধন্যবাদ বারাসাত কাল্পিকের পক্ষ থেকে যে আমাদের সঙ্গে এরকম একটা সহযোগিতা করার জন্য। আর কিছু বলার নেই, সবাইকে ভালোবাসা, ভালো থেকো। আচ্ছা, হিমাদ্রিদা বলছে সবাইকে ভালোবাসা এবং ভালো থেকো। হ্যাঁ, সত্যি ভালো থাকারই সময়। হ্যাঁ, আসলে সত্যি ভালো থাকতে হবে। ধন্যবাদ।